Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমাদের ফিজিক্সের ডেসক্রিপটিভের পার্ট নাম্বার 4 আমরা পড়ব। আজকে আমাদের টপিক হচ্ছে লাইট, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 হচ্ছে ম্যাগনেটিজম, চৌম্বকত্ব। এই দুটি আজকে আমরা পড়ব এবং এরপরে আরেকটি লাস্ট ভিডিও আসবে, সেটা 5th নম্বর পার্ট, সেটা যেটা ইলেকট্রিসিটি বলে যে চ্যাপ্টারটি আছে ওটা পুরোটা ওর মধ্যে থাকবে এবং ওটি হচ্ছে ফিজিক্সের লাস্ট পার্ট। ঠিক আছে, এবার চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে লাইট। লাইট কি না, আলো হলো এমন এক প্রকার শক্তি যা আমাদের চোখের দর্শনের অনুভূতি জাগায়। সূর্য অথবা তারা আলোর উৎস এবং মোমবাতি বা ইলেকট্রিক বাতি হলো আলোর কৃত্রিম উৎস। এরপর দেখো আলোর মাধ্যম, অপটিক্যাল মিডিয়াম, মানে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলতে পারে তাকে আলোর মাধ্যম বলা হয়। আলোর বিস্তারের জন্য বাস্তব মাধ্যমের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের উপরে যে মহাশূন্য রয়েছে তার ভিতর দিয়ে সূর্য ও নক্ষত্রের আলো অবাধ গতিতে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এরপর দেখো না আলোর সমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যম কি না, হোমোজিনিয়াস মিডিয়াম অফ লাইট। এটা আলোর সমসত্ব মাধ্যমটা কি না, যে মাধ্যমে আলোর গতিবেগ সব দিকে সমান থাকে তাকে সমসত্ব মাধ্যম বলে। ঠিক আছে, এবং এখানে দেখো আমি ইংলিশও লিখে দিয়েছি, যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা ইংলিশে দেখে নেবে। এরপর দেখো এক্সাম্পল। এক্সাম্পল কি না, জল, কাঁচ ইত্যাদি। এরপর দেখো আলোর অসমসত্ব মাধ্যম। অসমসত্ব মাধ্যম কি না, হেটারোজেনিয়াস মিডিয়াম অফ লাইট। যে মাধ্যমে বিভিন্ন অংশে যদি আলোর গতিবেগ বিভিন্ন হয় তাকে অসমসত্ব মাধ্যম বলা হয়। এক্সাম্পল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল সামগ্রিকভাবে একটি অসমসত্ব মাধ্যম। এবার দেখো নেক্সট পেজ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট কি বলা হচ্ছে না, সমসত্ব মাধ্যমে আলো সরল রেখায় মানে স্ট্রেট লাইনে চলে সমসত্ব মাধ্যমে, কিন্তু আলো যখন এক সমসত্ব মাধ্যম থেকে অন্য এক সমসত্ব মাধ্যমে আপতিত হয় তখন নিম্নলিখিত তিনটি ঘটনা ঘটে। কি কি ঘটে না, এক হচ্ছে আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় মাধ্যমে ফিরে আসে এবং আলোর এইরূপ পরিবর্তনকে প্রতিফলন বলা হয়। ঠিক আছে, এই যে দেখছো প্রথম মাধ্যম, এখান থেকে আলো এইভাবে আসছে, আবার সেটা এই মাধ্যমে মানে মাধ্যমে না ঢুকে গিয়ে সেটা আবার এখান থেকে এসে আবার এই দিকে ঘুরে যাচ্ছে। বুঝতে পারলো তো, এটাকে বলা হচ্ছে প্রথম। সেকেন্ড কি ঘটে না, আপাতিত রশ্মি কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে অন্য পথে চলে যায়। একে বলা হয় আলোর প্রতিসরণ। এই যে এইখান থেকে আলো মাধ্যম এলো, এটা যখন এইদিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলন, এবং সেই আলোটি যখন এইখান থেকে দ্বিতীয় মাধ্যমে ঢুকে যাচ্ছে এবং অন্য একটা লাইনে চলে যাচ্ছে সেটাকে বলা হয় প্রতিসরণ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে প্রতিফলন আর প্রতিসরণ কাকে বলা হয়। প্রতিফলন আর প্রতিসরণটা কি না, কোনো মাধ্যমে আলো যখন প্রথমে এসে সেটা আবার পুনরায় সেই মাধ্যমে ফিরে যায় সেটা হচ্ছে প্রতিফলন, এবং সেটি যখন দ্বিতীয় মাধ্যমে ভেতর দিয়ে চলে যায় সেটাকে বলা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ কি না, রিফ্রাকশন। আর প্রতিফলন কি না, রিফ্লেকশন। ঠিক আছে, এবার দেখো আর একটি মাধ্যম 3 নম্বর অপশন যেটা কি বলছে না, আপাতিত আলোর অবশিষ্ট অংশ দ্বিতীয় মাধ্যমের তলে শোষিত হয়, মানে আরেকটি আলো এখানে এসে এইখানে এই লাইনে শোষিত হয়ে যায়। এরপর দেখো এরপর দেখো কোনো আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে ওই রশ্মির আপাতন কোণ শূন্য হয়, ফলে উক্ত রশ্মির প্রতিফলন কোণও শূন্য হয়ে যায়। এবার দেখো নেক্সট পেজ। এবার আমরা কি বলবো না, প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে হচ্ছে ইমেজ। প্রতিবিম্ব দুই প্রকারের হয়, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব মানে হচ্ছে রিয়েল ইমেজ, এবং অসৎ প্রতিবিম্ব মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এবার আমরা পড়বো যে সৎ প্রতিবিম্ব বা সৎ বিম্ব কি, রিয়েল ইমেজটা কি না, কোনো বিন্দুর উৎস থেকে আগত অপসারী আলোকগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর সৎবিম্ব বলা হয়। এবং তারপরে দেখো সৎবিম্বকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়। এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যেন সৎবিম্বকে মানে রিয়েল ইমেজকে আমরা চোখে দেখতেও পাই এবং সেটা পর্দাতে আলোর পর্দাতেও সেটাকে ফেলানো যায়। এরপর দেখো উত্তল লেন্স মানে হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ফোকাসে সৎবিম্ব গঠিত হয়।
তাহলে খুব ইম্পর্টেন্ট না, এখানে কোশ্চেন এরকম হবে যে সৎবিম্ব কোন লেন্সে দেখা যায় বা গঠিত হয়। কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, মানে উত্তল লেন্স, অবতল লেন্স, এরকম করে অপশন থাকবে। ঠিক আছে, মানে উত্তল লেন্সে মানে কনভেক্স লেন্সে ফোকাসে সৎবিম্ব মানে সৎ প্রতিবিম্ব মানে রিয়েল ইমেজ গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট লাইন এটা। এরপর দেখো, সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হলো সৎ প্রতিবিম্ব। তাহলে কি না, সিনেমার পর্দায় যে প্রতিবিম্বটি সৃষ্টি হয় সেটি হচ্ছে সৎ প্রতিবিম্ব। ক্যামেরার দুটি সৎ প্রতিবিম্বের উদাহরণ। ক্যামেরার ছবিটা হচ্ছে সৎ প্রতিবিম্বের উদাহরণ। এরপর দেখো, অসৎ প্রতিবিম্ব মানে যে ভার্চুয়াল ইমেজ। অসৎ প্রতিবিম্বটা কি না, কোনো বিন্দুর উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত না হয়, ওখানে মিলিত হয়েছিল সৎ প্রতিবিম্বতে, এটা অসৎ প্রতিবিম্বতে কি হচ্ছে মিলিত না হয়ে অন্য কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে, তবে তাকে দ্বিতীয় বিন্দুর প্রথম বিন্দুর উৎসকে অসৎ বিম্ব বলা হয়। এবার দেখো, স্থির জলে গঠিত প্রতিবিম্ব মানে জলের উপর যখন রাতের বেলা বা কোনোদিন পূর্ণিমার দিনে যখন আমরা দেখতে পাই, দেখবে যে জলের উপর মানে পুকুরে জল রয়েছে, তার উপর চাঁদের ছায়া পড়ছে, সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্বের উদাহরণ। এবং আরেকটি দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ বিম্ব হয়। এইটা ভালো করে দেখো না, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হলো অসৎ বিম্ব হয়, এবং মরুভূমির মরীচিকাও হচ্ছে অসৎ প্রতিবিম্ব। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরপর দেখো নেক্সট পেজ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দর্পণ মানে হচ্ছে মিরর। মিরর কিনা সমতল দর্পণ, সমতল দর্পণ কিনা প্লেন মিরর, প্লেন মিরর কিনা আমরা এতক্ষণ যে দর্পণের কথা করছিলাম, এটা বলছিলাম হবে করছিলাম না কথা বলছিলাম, সেটা তা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণে কোনো বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটে। সমতল দর্পণের সামনে দাঁড়ালে দর্পণে গঠিত প্রতিবিম্ব আমাদের ডান হাতকে বাঁ হাতে এবং বাঁ হাতকে ডান হাত বলে মনে হয়। এখানটা একবার ভালো করে বুঝে নাও না, কি বলেছে না, সমতল দর্পণ কোনো বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটে। ঠিক আছে, সমতল দর্পণের সামনে দাঁড়ালে দর্পণে গঠিত যে প্রতিবিম্ব হয় সেটা আমাদের ডান হাতকে দেখবে ডান দিকেরটা বাঁ দিকে চলে গেছে এবং বাঁ দিকেরটা ডান দিকে হয়ে গেছে, সেটা এখানে বলেছে। এরপর দেখো, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? এটা আমরা ছোটবেলাতে পড়েছিলাম, আর একবার পড়ে নেবো। না, সিনেমার পর্দা অমসৃণ হলে আপাতিত আলো বিক্ষিপ্ত প্রতিফলন মনে হচ্ছে ডিফিউজ রিফ্র্যাকশন। ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দর্শকের চোখে পৌঁছায়। বিক্ষিপ্ত প্রতিফলন না হলে একদিক থেকে স্ট্রেট লাইনে, যেহেতু লাইট স্ট্রেট লাইনে চলে, যদি সেটা মানে বিক্ষিপ্ত না হয়ে সমান প্রতিফলন হতো তাহলে কি হতো না, এক সাইড দিয়ে লাইটটা যেত আর এক সাইডে সেটা সবার চোখে পড়তো না। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে কি হচ্ছে না, সেটা সবার চোখে দিয়ে মানে বিভিন্ন দিকে লাইটটা ছড়িয়ে যাচ্ছে, সেই জন্যই আমরা দেখতে পাই সিনেমা হলে মুভিগুলো। তারপর দেখো, ফলে দর্শক হলের প্রতিটি কোণ থেকে সমান উজ্জ্বল ছবি দেখতে পায়। দেখো ওটাই বলেছে। এরপর দেখো, সমকোণে আনত দুটি সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন। মানে সমকোণে আনত দুটি সমতল দর্পণে মানে হচ্ছে প্লেন মিররে সমান রাখা হলে বস্তুর তিনটি প্রতিবিম্ব গঠিত হয় এবং বস্তু সব প্রতিবিম্বটি একটি বৃত্তের উপর থাকে। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট খুব। না, সমকোণে আনত দুটি সমতল দর্পণ মানে এইদিকে একটি আছে এদিকে একটি আছে, দুটি একই সমতলে রাখা আছে দুটি দর্পণ। ঠিক আছে, এদের প্রতিবিম্ব যেটা হবে সেটা হচ্ছে না কতগুলো প্রতিবিম্ব হয় না, তিনটি প্রতিবিম্ব গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই কোশ্চেনটা বহুবার এক্সামে এসছে যে কতগুলি দুটি সমতল দর্পণের সামনে রাখলে কতগুলি মানে প্রতিবিম্ব গঠিত হয়, তিনটি। খুব মনে রাখবে। এবং আরেকটি দেখো যে দুই সমান্তরাল দর্পণে প্রতিবিম্ব গঠন। দুই সমান্তরাল দর্পণে মাঝে একটি বস্তু রাখলে বস্তুটি অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই দুটি ভালোভাবে মনে রাখবে। এবার দেখো নেক্সট পেজ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উত্তল ও অবতল দর্পণ। মানে উত্তল মনে হচ্ছে কনভেক্স এবং অবতল মনে হচ্ছে কনকেভ মিরর। এবার দেখো না, বক্রতলে আলোর প্রতিফলন সৃষ্টি করবার সহজ উপায় হলো গোলীয় দর্পণ। এটি দুই প্রকার, এক হচ্ছে উত্তল একটা, আর সেকেন্ড হচ্ছে অবতল। উত্তল কোনটা না কনভেক্স এবং অবতল হচ্ছে কনকেভ। এবার দেখো না, যদি কোনো ফাঁপা গোলক বা গোলক মনে হচ্ছে স্পিয়ার, ঠিক আছে, যদি কোনো ফাঁপা গোলক এর বহির্পৃষ্ঠের কিছু অংশ মসৃণ হয় এবং আলোক রশ্মিকে প্রতিফলিত করে, তবে তাকে উত্তল দর্পণ বলা হয়, মনে হচ্ছে কনকেভ লেন্স বলা হয়। এরপর দেখো, অপরপক্ষে কোনো ফাঁপা গোলক এর ভেতরে পৃষ্ঠে কিছু অংশ মসৃণ হলে
ও আলোক রশ্মিকে প্রতিফলিত করলে তবে তাকে অবতল দর্পণ বলা হয়, মানে হচ্ছে কনকেভ বলা হয়। এরপর দেখো প্রতিফলন দুই প্রকারে হয়, এক হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কোনগুলো না রেগুলার রিফ্লেকশন, এবং বিক্ষিপ্ত প্রতিফলন কোন হচ্ছে না ডিফিউজ রিফ্লেকশন। এবার আমরা পড়বো নিয়মিত প্রতিফলনটা কি বা কাকে বলে, মানে হচ্ছে রেগুলার রিফ্লেকশন কাকে বলা হয়। না সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন কোনো মসৃণ সমতলে আপতিত হয় তখন প্রতিফলিত আলোর রশ্মিগুলো পরস্পর সমান্তরাল রশ্মি হিসাবে একটি নির্দিষ্ট দিকে চলে যায়, এই রকম প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলা হয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো এখানে কি বলেছে না নিয়মিত প্রতিফলনের সূত্র, ল অফ রেগুলার রিফ্লেকশন। কি বলা হয়েছে, দুটি সূত্র আছে। প্রথম সূত্রতে কি বলা হয়েছে না আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এখানে দেখো আপাতিত রশ্মি মনে হচ্ছে এই যে এ, তারপর হচ্ছে প্রতিফলিত রশ্মি ডি বলে ডিনোট করা হয়েছে, দেখো এইটা এটা, এবং বি হচ্ছে আপাতন কোণ বি এবং সি, এই যে এখানে বলেছে দেখো আরেকবার বলে দিচ্ছি দেখো না আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা, এই যে অবিলম্ব সেটা সর্বদা একই সমতলে থাকে। ঠিক আছে, এটাই বলতে চাইছে। এবং তারপরে দেখো আরেকটি সেকেন্ড কি বলেছে না আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়, এই যে এই কোণটা সর্বদা এই কোণের সমান হবে, এই যে বি এবং সি এই দুটো সর্বদা সমান কোণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। ডিফিউজ রিফ্লেকশন কাকে বলা হচ্ছে না সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অমসৃণ তল থেকে প্রতিফলিত হলে প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আপতিত রশ্মিগুচ্ছের সঙ্গে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কোনো সাদৃশ্য থাকে না। আলোর এইরকম প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়। এই যে যেগুলো ডেফিনেশন দিচ্ছি মানে সংজ্ঞা যেগুলো দিচ্ছি এগুলো মুখস্থ করার দরকার নেই, এর সাথে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো মুখস্থ করতে হবে। তারপরে দেখো আলোর বিক্ষিপ্ত প্রতিফলনে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। এখানে দেখো না আলোর বিক্ষিপ্ত প্রতিফলন কোনো প্রতিবিম্ব গঠন করা যায় না বিক্ষিপ্ত প্রতিফলনে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে রাখবে। এরপরে দেখো দর্পণের ব্যবহার, ইউজ অফ মিরর, কি কি ব্যবহার করা হয় না অবতল দর্পণ, অবতল দর্পণ মানে হচ্ছে কনকেভ, এর কি ব্যবহার না এক হচ্ছে দাড়ি কামানোর আয়না অবতল দর্পণে ব্যবহার করে, আমরা দাড়ি কামানোর বা মুখ দেখার জন্য যে আয়নাগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, কনকেভ, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো দন্ত চিকিৎসায় দাঁত পরীক্ষার সময় যে একটা লেন্স ব্যবহার করা হয় না আমার দাঁতগুলোকে বড় করে দেখার জন্য, সেইটাও হচ্ছে অবতল দর্পণ। এবং থার্ড হচ্ছে দেখো মোটর গাড়ির হেডলাইট ও জাহাজের সার্চ লাইট হিসাবে অবতল দর্পণই বলা হয়, যেগুলো কার বা মোটর গাড়ির যেগুলো হেডলাইটে যে কাঁচগুলো লাগানো থাকে সেগুলো হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, এবং তারপর দেখো উত্তল দর্পণ, উত্তল দর্পণ কোনগুলো কনভেক্স লেন্স, সেগুলো হচ্ছে না দূরবীক্ষণ যন্ত্রে মানে টেলিস্কোপে সর্বদা উত্তল লেন্স ব্যবহার করা হয়। এবং মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে মানে আমরা যে কার বা বাইকের যেগুলো কাঁচগুলো লাগানো থাকে ধারে পেছনে কিছু কেউ আসছে কি আসছে না সেই সব দেখার জন্য সেইটাকে বলা হয় উত্তল দর্পণ, এবং মোটর গাড়ির সেটাকে বলা হয় ভিউ ফাউন্ডার, এবং মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এইখানে তোমরা দুটি জিনিস কনফিউজ হয়ে যাও না, যে মোটর গাড়ি বা বাইকের মোটর গাড়ির হেডলাইটে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কনকেভ লেন্স, এবং মোটর গাড়ির যেটা ভিউ ফাউন্ডার মানে যে ধারে যে পেছনে কিছু আসছে কিনা দেখার জন্য সে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কনভেক্স লেন্স। ঠিক আছে, মানে অবতল দর্পণ হচ্ছে হেডলাইটে এবং উত্তল দর্পণ হচ্ছে গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে আমরা ব্যবহার করা হয়। এবার দেখো নেক্সট পেজ। হ্যালো, সরি, প্রতিসরণ। প্রতিসরণ মানে কি হচ্ছে না প্রতিসরণ হচ্ছে রিফ্রাকশন অফ লাইট। প্রতিসরণ কি না স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলোকরশ্মি সরলরেখায় চলে, কিন্তু আলোকরশ্মি যখন একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম থেকে তির্যকভাবে অন্য কোনো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তলে থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে, ফলে আলোকরশ্মির গতিপথের এইরকম পরিবর্তন ঘটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এটা হচ্ছে প্রতিসরণের সংজ্ঞাটা শুধু একবার রিডিং পড়ে রাখবে, মনে রাখবে, এটা মুখস্থ করার দরকার নেই। তারপরে দেখো আলোকরশ্মির এইগুলো যেগুলো পড়বো এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো আলোকরশ্মি যখন লঘু মাধ্যম মানে হচ্ছে বায়ু,
ঠিক আছে, বায়ু হইতে যখন ঘন মাধ্যম মানে হচ্ছে কাঁচ, ঘন মাধ্যম হচ্ছে কাঁচ, ঠিক আছে, এটা এক্সাম্পল, ঠিক আছে, মানে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে মানে হচ্ছে বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করে, তখন প্রবেশ করলে প্রতিসিক্ত রশ্মি মাধ্যমটি বিভেদ তলের আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের দিকে সরে যায়, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়ে যায় তখন, ঠিক আছে, মানে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, এবং আবার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে তখন এটা আবার কমে যাবে, আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে কম হয়ে যাবে তখন, ঠিক আছে। এবার দেখো, বিভিন্ন ঘনত্বের মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্নতার জন্য আলোক রশ্মির দিক পরিবর্তন ঘটে। যেমন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত না, আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বায়ু মাধ্যমে আলোর গতিবেগ এর থেকে সামান্য মানে 0.03% কম, মানে এই যে স্পিড, এই গতিবেগ এর থেকে 0.03% কম। তারপরে দেখো জলের মধ্যে আলোর গতিবেগ কী হচ্ছে না, 0.75 সি, এবং কাঁচের মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 0.66 সি। এরপর আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণ কাকে বলা হয় না, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় যে কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসিত রশ্মি দুটি মাধ্যমে বিভেদ করলে ভেসে যায়, তাকে বলা হয় সংকট কোণ। এটা দেখো আমাদের নেক্সট পেজে দেওয়া আছে বাকিটা। দেখো, ঘন মাধ্যমে সেই আপাতন কোণকে মাধ্যম দ্বয়ের বিভেদ তলে সংকট কোণ বলা হয়। সংকট কোণকে না θc হিসাবে মানে সংকেত, এটা ঠিক আছে, এই হিসাবে বোঝানো যায়। এবার আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা পড়বো এই চ্যাপ্টারের, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের সময় আলোক রশ্মি যদি বিভেদ তলের দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তম কোণে আপতিত হয়, তবে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিসিত না হয়ে দুই মাধ্যমের বিভেদ তল থেকে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে ফিরে আসে। উক্ত ঘটনাকে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। এটা শুধু সংজ্ঞাটা একটু চোখ বুলিয়ে নেবে। এরপর দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরুভূমিতে মরীচিকা। এই যে মানে মিরেজ, যেটা ইংলিশে বলা হয় মিরেজ, মানে মরুভূমি মরিচ যেটাকে ইংলিশে বলা হয় মিরেজ, ঠিক আছে, এটি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। এরকমও এক্সাম আসে যে মরুভূমি মরিচিকা কিসের উদাহরণ, মানে টোটাল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ, বা ইংলিশে এরকম দেবে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উদাহরণ, এক্সাম্পল, ঠিক আছে। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে কি হচ্ছে, ডিসপারশন অফ লাইট। এবার মানে কোন লাইটের ওয়েভলেন্থ কত বা কি সেটা আমরা পড়বো। দেখো, সাদা আলো 7টি বর্ণের সমষ্টি, টোটাল যে 7টি রং হয় সেই 7টি রঙের সমষ্টি হচ্ছে সাদা, হোয়াইট। এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে এক্সামে আসে সেটা আমরা পড়বো, বেগুনি মনে হচ্ছে ভায়োলেট কালারের আলোর তরঙ্গ দৈর্ঘ্য মনে হচ্ছে ওয়েভলেন্থ সবচেয়ে কম মানে হচ্ছে মিনিমাম, ঠিক আছে, বেগুনি কালারের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কিন্তু বেগুনি কালারের কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। তাহলে কি এখানটা কনফিউজ করে যাবে না, না বেগুনি কালারের মানে ভায়োলেট কালারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম এবং কম্পাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি। আরেকবার বলে দিচ্ছি, বেগুনি বা ভায়োলেট কালারের ওয়েভলেন্থ হচ্ছে মিনিমাম এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম। এবং তারপর আমরা যেটা পড়বো না, রেড কালারের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ওয়েভলেন্থটা সবচেয়ে বেশি, এবং লালের কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, ঠিক আছে। এইটা যেন গুলিয়ে ফেলো না, এই 4টে জিনিস একবার ভালো করে মুখস্থ করে নাও। না বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লাল কালারের বা লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তারপরে বেগুনি কালারের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, লাল কালারের কম্পাঙ্ক সবচেয়ে কম, মানে উল্টোটা ঠিক। এরপর দেখবো 7টি যে রং হয় সেগুলি কি কি, সেগুলো তোমরা সবাই জানো, তবু আর একবার আমরা পড়ে নেবো। বেগুনি মনে হচ্ছে ভায়োলেট, নীল মনে হচ্ছে ইন্ডিগো, আকাশি মনে হচ্ছে ব্লু, সবুজ মনে হচ্ছে গ্রিন, হলুদ মনে হচ্ছে ইয়েলো, কমলা মনে হচ্ছে অরেঞ্জ, এবং লাল মনে হচ্ছে রেড। এই হিসাবেই সাজানো থাকে, ঠিক আছে, মানে ছোট থেকে বড় এইগুলো এক্সামে দেয় যে পরপর সাজাও, মানে কোন কালারের পর কোন কালার আসে, মানে বেগুনি পর মানে ইন্ডিগো হয়, তারপরে ব্লু হয়, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে কমলা, তারপরে রেড, ঠিক আছে। এরপর দেখো নেক্সট পেজ। এরপর আমরা কিছু অবজেক্টিভ কোশ্চেন পড়ে নেবো এই চ্যাপ্টার থেকে, খুব ইম্পর্টেন্ট। না অপসারী লেন্স হলো অবতল লেন্স মানে হচ্ছে কনকেভ লেন্স। তারপরে দেখো অভিসারী লেন্স হলো উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। তারপর দেখো
কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায়? অসৎ বিম্ব, মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজকে প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায়। তারপরে দেখো যেটা ইম্পর্টেন্ট, না সৎবিম্বের গঠন করে কে? না ক্যামেরা দ্বারা। অসৎবিম্বের সৎবিম্ব গঠন করে কে? না ক্যামেরা। এবার দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত? এটা তোমাদের জন্য কোশ্চেন, আশা করি সবাই জানো, তবু এটা কমেন্ট করে জানাবে। না সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে। তারপরে দেখো সৎবিম্ব গঠনের জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সৎবিম্ব গঠনের জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে দেখো ক্যামেরার কোন অংশেও মানুষের চোখের রেটিনার সাথে সাদৃশ্য রাখে? এই কোশ্চেনটা বহু এক্সামে এসছে। কি না লেন্স, বা ক্যামেরার লেন্স হচ্ছে মানুষের চোখের রেটিনা সমান, মানে চোখের রেটিনা যেটা কাজ করে ক্যামেরার লেন্সও সেই কাজটাই করে। তারপরে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বহু এক্সামে এসছে। না ডেন্টিস্টরা কোন দর্পণ ব্যবহার করে? কিছুক্ষণ আগে আমরা পড়েছি, সমতল দর্পণ না অবতল দর্পণ না উত্তল দর্পণ না কোনোটি নয়। আশা করি এই কোশ্চেনটা কিছুক্ষণ আগেই পড়লাম, যদি না মনে থাকে আবার ভিডিওটি দেখবে আগে গিয়ে, ওইখান থেকে কোশ্চেনটা, এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিয়ে তোমরা কমেন্ট করে জানাবে কি অ্যান্সার হলো। ঠিক আছে, এখানে এই লাইটের চ্যাপ্টারটা শেষ। এবার আমরা যেটা সেকেন্ড চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে, সেই চ্যাপ্টারটি হচ্ছে চুম্বক বিজ্ঞান বা ম্যাগনেটিজম। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগুলো বেসিক কনসেপ্ট না থাকলে না এক্সামে বুঝতে পারবে না, এবং এখান থেকে একটু পড়া কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এখান থেকে একটি কোশ্চেন আসবে এক্সামে, আরামসে পেরে যাবে। এবার দেখো চৌম্বকত্ব, ঠিক আছে, চুম্বক বিজ্ঞান ম্যাগনেটিজম। চৌম্বকত্ব দেখো, চুম্বক হলো চৌম্বকপ্রাপ্ত লোহার একটি দণ্ড। ঠিক আছে, চুম্বক কি না চৌম্বকত্ব প্রাপ্ত লোহার একটি দণ্ড। চুম্বক লোহাকে আকর্ষণ করে কিন্তু তামাকে আকর্ষণ করে না, এটা হচ্ছে চুম্বকের ধর্ম। এবার দেখো কোনো পদার্থের পরমাণু কিভাবে সঞ্চিত রয়েছে তার উপর নির্ভর করে ম্যাগনেটিজম, মানে কোনো পদার্থের পরমাণু কিভাবে সঞ্চিত রয়েছে তা নির্ভর করে কার উপর? না চুম্বকের ওপর, চৌম্বকত্বের ওপর। ঠিক আছে, এবার দেখো পদার্থগুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মহাকর্ষীয় পদার্থ বা ডিম্যাগনেটাইজ সাবস্টেন্স বা ডাইম্যাগনেটিক সাবস্টেন্স। সেকেন্ড হচ্ছে উপচুম্বকীয় পদার্থ বা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। থার্ড হচ্ছে অয়স্চুম্বকিত্ব বা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তার মধ্যে এই নামগুলো বাংলাগুলোর নাম মনে থাকলে ইংলিশ নামগুলো খুব কমন, এইগুলো মনে রাখবে না, ডাইম্যাগনেটাইজ সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এবং ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এবার আমরা পড়বো এগুলোর কি এবং এগুলো এক্সাম্পল, এইগুলোই কোশ্চেনে আসে, যে এমন দিয়ে দেয় যে যেমন তামা বা কপার একটি মানে কি পদার্থ, এই তিনটেই অপশানে দিয়ে দেবে, কি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স না প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স না ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, আর লাস্টে নান অফ দিস এরকম থাকবে। এবার যদি এইটা যদি না জানো তাহলে কিন্তু তখন পরীক্ষায় করে আসতে পারবে না, কিন্তু খুব ইজি, এই নামগুলো এবার তোমাদের মুখস্থ করতে হবে। এখানে দেখে নাও, ফার্স্ট হচ্ছে মহাকর্ষীয় পদার্থ, মহাকর্ষীয় হচ্ছে ডিম্যাগনেটাইজ সাবস্টেন্স। কোনগুলো? না যে পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করে না, ডিম্যাগনেটাইজ মানেই বোঝা যাচ্ছে যেটাকে চুম্বক আকর্ষণ করে না, তাকে বলা হয় মহাকর্ষীয় পদার্থ বা ডিম্যাগনেটাইজ সাবস্টেন্স। ঠিক আছে, এবার কি এর এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে তামা, মানে হচ্ছে কপারকে মানে চুম্বক আকর্ষণ করে না, এটা এক্সাম্পল। সেকেন্ড হচ্ছে সীসা বা লেড। থার্ড হচ্ছে সোনা বা গোল্ড। ফোর্থ হচ্ছে টিন। ফিফথ হচ্ছে জল বা ওয়াটার, এবং সিক্সথ হচ্ছে বায়ু, ইটিসি। ঠিক আছে, এইগুলো খুব কমন নাম। তার মধ্যে এই যে তামা এবং সীসা, এইটি বিভিন্ন এক্সামে আসে, যে এরকম করে অপশানে দিয়ে দেয় যেগুলোর মধ্যে কোনটি ডিম্যাগনেটিক পদার্থ বা নয়, এরকম একটা আসে। ঠিক আছে, এবং তারপরে দেখো প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, এটা হচ্ছে সেকেন্ড। কি হচ্ছে না, যেসব পদার্থগুলি চুম্বক দ্বারা আকর্ষিত হয় কিন্তু এই আকর্ষণ দুর্বল হয়, আকর্ষণ বলটা খুব জোরালো হয় না, এটা খুব দুর্বল হয়, সেইটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স। এবং কি কি এক্সাম্পল? না অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন এবং প্লাটিনাম। এই চারটি নাম একদম খুব ইম্পর্টেন্ট, এবং এইটা একদম মুখস্থ করে নেবে, এইখানে কোনো ছাড়া যাবার কোনো কোশ্চেন নেই। এখানে এই চারটি নাম এবং এখানে এই ছটি নাম একদম মুখস্থ করে নেবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং থার্ড যেটা পড়বো যেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কি না, যে পদার্থগুলি দ্বারা যে পদার্থগুলি এ, এ, দ্বারা হবে, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, চুম্বক দ্বারা আকর্ষিত হয়, যে পদার্থগুলি চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং নিজেরাও চুম্বকে পরিণত হয় পরবর্তীকালে, সেগুলি হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, যেমন লোহা এবং কোবাল্ট এবং নিকেল। এই তিনটি নাম হচ্ছে
খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল এটা ফেরোম্যাগনেটিক না লোহা মানে হচ্ছে আয়রন, কোবাল্ট কোবাল্টই হয়, নিকেল নিকেলই হয়, ঠিক আছে। এই তিনটে নাম মানে হচ্ছে আয়রন, কোবাল্ট এবং নিকেল, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স এবং এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই নামগুলো একদম মুখস্থ নামবে, খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটু পড়বো আমরা, না কি পড়বো না ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি না এটি একটি পদ্ধতি যার সাহায্যে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে, যার সাহায্যে ইলেকট্রোমোটিভ ফোর্স একটি ইলেকট্রিক সার্কিট স্থাপন করা হয় এবং চৌম্বকীয় প্রবাহের বদল ঘটায়, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবার দেখো ইন্ডাকশন সূত্র আবিষ্কার করেন কে না ফ্যারাডে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেন আসে যে ইন্ডাকশন সূত্র কে আবিষ্কার করেছিলেন, নাম ফ্যারাডে, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা পড়বো চৌম্বকীয়তা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমরা পড়বো। কি কি তথ্য আছে না একটি চুম্বকের দুই মেরুর প্রান্তে চৌম্বকত্ব বেশি থাকে। মনে করে এটা একটি চুম্বক, ঠিক আছে, এটা একটা চুম্বক হলো, এর এই যে এই প্রান্ত এবং এই প্রান্তের হচ্ছে সব থেকে বেশি চৌম্বকত্ব, সব থেকে বেশি এই প্রান্তগুলোতে, মিডিলে অতটা মানে জোড়ালো থাকে না, কিন্তু এই ধারের এই মেরুগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি এর চৌম্বকত্ব বেশি, ঠিক আছে। এই কোশ্চেনে এসেছে কিন্তু এরকম কোশ্চেন। নেক্সট দেখো চৌম্বকীয় মেরু দুই প্রান্তের দূরত্বকে বলা হয় এফেক্টিভ লেন্স বলা হয়, ঠিক আছে। এটা তো ইম্পর্টেন্ট না, তবু পড়ে রাখবে। তারপরে যেটা পড়বো আমরা যে সমস্ত ফেরোম্যাগনেট পদার্থ বেশি সময় ধরে চৌম্বকত্ব বজায় রাখে তাদের বলা হয় হার্ড ম্যাটেরিয়াল, এবং যেমন ইস্পাত, ইস্পাত হলো একটি হার্ড ম্যাটেরিয়ালের এক্সাম্পল। এবং আরেকটি বলবো যে সমস্ত ফেরোম্যাগনেট পদার্থ বেশি সময় ধরে চৌম্বকত্ব বজায় রাখতে পারে না তাদের বলা হয় সফট ম্যাটেরিয়াল, যেমন লোহা বা আয়রন। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে আয়রন হলো একটি সফট ম্যাটেরিয়াল এবং ইস্পাত হলো একটি হার্ড ম্যাটেরিয়াল, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আজ এই পর্যন্তই, এবং কিছু যদি আমি ভুল বলে থাকি তার জন্য ক্ষমা করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লাস যে দু একটি কোশ্চেন দিয়েছিলাম আমি সেগুলো যদি কেউ অ্যান্সার জানো অবশ্যই অ্যান্সার করবে, খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা ফিজিক্সের জন্য, লাইট এবং এই চ্যাপ্টারটি ম্যাগনেটিজম। এবং আরেকটি চ্যাপ্টার আমাদের যেটা বাকি রইলো ইলেকট্রিসিটি, পুরোটা পরে লাস্ট পার্ট সেটা, সেখানে পুরো ইলেকট্রিসিটিটা আমরা পড়ে নেব, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং আরেকবার বলি যে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি ভুল বলে থাকি সেটাও কমেন্ট করে জানাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।